মার্ডারটা ঠিক কিভাবে করা হয়েছে? গলা টিপে খুন করা হয়েছে। খুনি হাতে গ্লাভস পরেছিল, তাই কোনো ফিঙ্গারপ্রিন্টস পাওয়া যায়নি। তারপর খুব ধারালো কোনো অস্ত্র দিয়ে বডিটাকে কাটা হয়েছে। মোট 36টা ভাগে ভাগ করা হয়েছে গোটা শরীরটাকে। আমরা যতটা সম্ভব স্টিচ করে জোড়া লাগানোর চেষ্টা করেছি। কিরকম অস্ত্র? তাও কোনো করাত, মাংস কাটার কোনো ছুরি, নাকি অন্য কিছু? না, এগুলোর মধ্যে একটাও নয়। কারণ বডিটাকে যেভাবে কাটা হয়েছে, হাড় পর্যন্ত খুব সূক্ষ্মভাবে কাটা হয়েছে। অর্থাৎ এটা করাত বা ছুরির থেকেও ধারালো কোনো অস্ত্র। লোহার রড কাটে ওরকম অস্ত্র হতে পারে। চান্স আছে 100%। মৃত্যুর সময়? আপনার লাশটা পাওয়ার 48 ঘন্টা আগে, অর্থাৎ 2 দিন আগে। সময় ওই রাত 12টা, 12:30টার আশেপাশে। আজ দিনে দুপুরে শহরতলি থেকে উদ্ধার হয়েছে দুটো রক্তমাখা বস্তা। ভোরবেলা একজন রিকশা চালক প্রথম ওই বস্তা দুটো দেখতে পেয়ে আশেপাশের লোক ডাকেন ও পুলিশকে খবর দেন। পুলিশ এসে ঘটনাস্থল থেকে বস্তা দুটো উদ্ধার করে। এই বস্তার মধ্যে ছিল একজন ব্যক্তির টুকরো করে কাটা লাশ। পুলিশ প্রত্যেকটা টুকরোকে ফরেনসিক বিভাগে পাঠিয়েছে। সেই মৃত ব্যক্তির পরিচয়, কে বা কারা এর সঙ্গে জড়িত, সবটা খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। এই ঘটনা নিয়ে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার খবরটা শোনা মাত্রই চায়ের কাপটা টেবিলে রেখে কল্লোল বাবু হাঁক পারলেন। কি গো গিন্নি, মাম উঠলো? এদিকে ওর সব প্রিয় খবর টিভিতে দেখাচ্ছে। আমার মেয়ে তো আবার এই খুন খারাপি আত্মহত্যার খবর শুনলে ঝাঁপিয়ে পড়ে। তা আজ তার কি হলো? কথাটা শুনেই রান্নাঘর থেকে খুন্তি হাতে তেড়ে এলেন রেণুকা দেবী। খবরদার বলছি, মামকে এখন একদম ডাকবে না। সেদিনই তো রূপমার রণদীপের মুখে শুনলে কমিশনার নাকি কি সব উল্টোপাল্টা কথা শুনিয়েছে। মেয়ে রেগে গিয়ে নাকি আবার রেজিগনেশনে জমা দিয়ে দেবে বলেছে। এমনিতেই কিন্তু ওর এখন মাথা গরম আছে। হ্যাঁ, ছাড়ো না, এখন আর এসব বলতে যেও না, না হলে দেখবে বন্দুকটা উল্টে তোমার কপালেই ধরেছে। প্রতিমাদি বঁটি নিয়ে সবজি কাটতে কাটতে রেণুকা দেবীর কথা শুনে হেসেই ফেলল। আহা রেণু, তুমি আমার ওপর খুঁজে আছো কেন? মেয়েটার মন মানসিকতা ভালো নেই, তার উপর আবার কাটা ঘায়ে নুনের ছিটে দিচ্ছ। ওর মনটা এমনি এখন খারাপ, তাই একটু রাগ করে আছে। দেখবে কিছুদিন পর আবার ঠিক হয়ে যাবে। রেণুকা দেবী গজগজ করতে করতে আবার রান্নাঘরে গিয়ে ঢুকলেন। বৌদিমণি, দিদিমণির কি হয়েছে গো? কদিন ধরে মুখটা কেমন গোমড়া দেখছি। তোকে পরে সব বলবো, কিন্তু যা তো আগে কফিটা দিয়ে আয়, আর দেখবি তো মাম উঠেছে কিনা। রেণুকা দেবী প্রতিমার হাতে কফির কাপটা ধরিয়ে দিলে প্রতিমা সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। কিছুদিন যাবৎ দোতলার এই ঘরটায় অঙ্কিতার থাকার জায়গা হয়েছে। ঘরটা ওর ঘরের তুলনায় একটু ছোট, কিন্তু একটা মানুষ স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে। সারাদিন তো ঘর থেকে বেরোয় না বললেই চলে, শুধু খাওয়া আর টুকিটাকি কিছু দরকারি। ফোন আর ল্যাপটপই এখন তার সর্বক্ষণের সঙ্গী। সেদিন কমিশনারের কাছে ভুলভাল কিছু কথা শোনার পর মাথাটা বিগড়ে গেছে অঙ্কিতার। আরে বলে কিনা কোনো কাজই করে না সে। তাহলে 2 দিন আগেই যে ওনার মেয়েটা হারিয়ে গেছিল, তখন কে খুঁজে দিল? নিজেদের ব্যক্তিগত সমস্যার জেরে সব চাপ এসে সেই তো ওদের উপরই পড়ে, নাকি ওরা মানুষ নয়? আরে বাবা, সব জিনিসেরই তো একটা নির্দিষ্ট সময় আছে, তার আগেই কোনো কিছুই হয় না। আর যদিও বা হয়, তাহলে ভুল হয়, এটা তো উনিও জানেন। তাহলে এতগুলো কথা শোনানোর মানে কি? কদিন ধরে অঙ্কিতা কারো ফোনই ধরছে না, না সোমদার না অন্য কারো। কারণ এখন সবার একটাই কথা হবে, ও জানে ধুর এসব আর কিচ্ছু ভালো লাগছে না, একটু রিফ্রেশমেন্ট দরকার। ডান হাতে ঘড়িটা পরে দরজা খুলতেই দেখে প্রতিমাদি কফির কাপ হাতে দাঁড়িয়ে আছে। আরে প্রতিমাদি, এ নাও তোমার কপি। তা তুমি কি কোথাও বেরোচ্ছ নাকি? হ্যাঁ একটু যাবো গো। তা তুমি উপরে আসলে? বৌদিমণি তো পাঠালো। শোনো না, তোমার কি হয়েছে গো? মুখটা এমন গোমড়া কেন? কদিন থেকেই দেখছি। কফির কাপটা হাতে নেয় অঙ্কিতা, কিছু বলে না, শুধু বলল, নিচে আসো। কাপে একটা চুমুক দিয়ে বাবার পাশে এসে সোফায় বসে অঙ্কিতা। পিছন পিছন প্রতিমা দিয়েও এসে রান্নাঘরে ঢোকে। ওর কাচুমাচু মুখটা দেখে রেণুকা দেবী বললেন, নিঘাত মামকে জিজ্ঞেস করেছিলি?
প্রতিমা কিন্তু কথা না বলে আঁচলের খুঁটটা পেঁচাতে পেঁচাতে একটা চোখ তুলে তাকায়। তোকে বললাম বলবো, তোরা তর্স হয় না। আমি কি করব? দিদিরে অমন দেখতে আমার একদম ভালো লাগে না, তাই জিজ্ঞেস করে ফেলেছি। কি বললো রে? কিচ্ছু না, শুধু বলল নিচে আসো। ও নিচে এসেছে? হ্যাঁ তো, কোথাও যাবে টাবে মনে হয়। আচ্ছা শোন না, তুই একটু মশলাটা নাড়, আমি দেখছি। আচ্ছা বাবা, তুমি কোনটা করছো একটু বলবে? টিভি দেখছো নাকি পেপার পড়ছো? অঙ্কিতা কথাটা জিজ্ঞেস করলে কল্লোল বাবু আর চোখে ওর দিকে তাকান। টিভিতে তখন সেই খুন করে টুকরো টুকরো করে কাটা লাশটার খবরটা রিপিট টেলিকাস্ট চলছে। কি হলো? ওইভাবে আর চোখে তাকাচ্ছ কেন? কল্লোল বাবু কিছু বলার আগে রেণুকা দেবী বললেন, কি রে, কোথাও বেরোচ্ছিস নাকি? পুলিশ স্টেশন। কল্লোল বাবু হাসি মুখে কথাটা জিজ্ঞেস করলে অঙ্কিতা ওনার দিকে এমনভাবে তাকালো যেন এক্ষুনি ভস্ম করে দেবে। উনি মাথাটা কেবল একবার নাড়িয়ে পেপারটা আবার মুখের সামনে তুলে ধরেন। এই একটু রিমির বাড়ি যাব, শোনো না, আমার ফিরতে একটু রাত হবে। মা, ঝগড়াটা একটু কম করো, বিশেষ করে হাতে খুন্তি নিয়ে। মানে? রেণুকা দেবী অবাক চোখে তাকালেন। কল্লোলবাবু পেপার নামিয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছেন। প্রতিমা রান্নাঘর থেকে উঁকি মারছে। মানে রান্নাঘরে তেল পড়ে আছে, আর রান্নাঘর থেকে তো নিশ্চয়ই তেলটা আর হেঁটে হেঁটে আসবে না। আর শোনো, তুমি যে খুন্তি নিয়ে ঝগড়া করো না, এটা আমি বাবা সবাই জানি, তাই বললাম মুছে নিও, না হলে যে কোনো সময় আবার হাত পা ভাঙবে কেউ। অঙ্কিতা উঠে বেরিয়ে চলে গেল। রেণুকা দেবী আর কল্লোলবাবু দুজন দুজনের মুখের দিকে হাঁ করে তাকিয়ে রইলেন। মেন দরজার লক খোলার আওয়াজে চমক ভাঙল দুজনেরই। বাইকে স্টার্ট দিয়ে বেরিয়ে গেল অঙ্কিতা। উপরের ব্যালকনি থেকে মেয়ের যাওয়ার দিকে তাকিয়ে রেণুকা দেবী বললেন, দুর্গা দুর্গা। ও বৌদিমণি, আনারসের চাটনিটা তো তলা লেগে যাচ্ছে। প্রতিমার রান্নাঘর থেকে হেরে গলার চিৎকারে রেণুকা দেবীও হাঁক পারলেন। যাই। গোলপার্কের সিগন্যালে বেশ অনেকক্ষণ ধরে আটকে আছে অঙ্কিতা। মাথার উপর সূর্যি মামা তার তেজ দেখিয়ে বীরত্ব প্রকাশ করে চলেছে। বর্ষার মেঘও যেন তাকে ভয় পেয়ে পালিয়েছে বোধ হয়, না হলে বর্ষাকালে বৃষ্টি হবে না এমন দুর্দশা মনে হয় শহরটার কোশমিন কালেও হয়নি। এবার তার কপালে ছিটে ফোটাও বৃষ্টি নেই দেখে সবাই অবাক। মাঝে মাঝে মেঘ করে আসে হালকা, কিন্তু আবার উড়ে যায়। শহরটার অভিমানটাকে একটু প্রশমিত করতেই বোধহয় আসে সে। কিন্তু মানুষ তো মানুষই। এই চাঁদ ফাটা গরমেও তারা শপিং করতে বেরিয়েছে। পুজোর এখনো 100 দিন বাকি, কিন্তু কে শুনছে কার কথা? তাদের আগে থেকেই কেনাকাটা শুরু করতেই হবে, না হলে আবার বাঙালির ঠিক পেটের ভাত হজম হয় না। অঙ্কিতা মনে মনে ভাবল, উফ বাবা, আমি এই শার্ট প্যান্টেই ঠিক আছি। চারিদিকে ভিড়ের দিকে চোখ বুলিয়ে দুপাশে মাথা নেড়ে নিজের মনের কথাটাই আওড়ে নিল সে। অবশ্য ও যে আগে এমনটা ছিল তা নয়, কিন্তু এখন হয়ে গেছে। এখন যেন সবকিছুই ওর কাছে সাদা মাটা লাগে। কথায় বলে না, ঠিক পোষায় না, এরকমটাই অবস্থা। মাম, এই মাম। ভিড়ের মধ্যে থেকে একটা চেনা পরিচিত আওয়াজ কানে আসতেই ভ্রু দুটো কুঁচকে বোঝার চেষ্টা করলো কে। কিন্তু ঠিক যেই মুহূর্তে বুঝতে পারলো যে এটা সোমদার গলা, তখনই বাইক স্টার্ট দিল, কারণ সিগন্যালটাও খুলে গেছে। সানগ্লাসটা চোখে আরও ভালো একটু চেপে নিয়ে সোমদার ডাকটা রীতিমতো উপেক্ষা করে নিজের বাহন নিয়ে বেরিয়ে গেল অঙ্কিতা। যা চলে গেল, কিন্তু কই গেল? সোমদার গলায় আক্ষেপের সুর। আরে মেয়েটা সেকেন্ডে ভ্যানিশ হয়ে গেল। সোমদার হাত ধরে দাঁড়িয়ে থাকা মেয়েটা ঝাঁঝিয়ে উঠে ঝটকা মেরে হাত ছাড়িয়ে হাঁটতে শুরু করলো একাই। এই পল্লবী, আরে দাঁড়াও, যাচ্ছি তো, এই দেখো। আরে এই মেয়েটা কথা শোনে না। পল্লবী। রাত তখন 10টা। রেণুকা দেবী আর কল্লোল বাবু চিন্তিত হয়ে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছেন। ওনাদের মুখে ভয় আর আতঙ্কের ছাপ স্পষ্ট। হ্যাঁ গো, মাম তো ফোন তুলছে না, একবার রিমির ফোনে ফোন করি। ও তো বলে গেল ফিরতে রাত হবে, কিন্তু 10টা বেজে গেছে, এখনো আসছে না। এমনটা তো হওয়ার কথা নয়। তুমি ফোন করে দেখো একবার। রিমি অঙ্কিতার মামার মেয়ে, বয়সে ওর থেকে 6-7 বছরের ছোট, কিন্তু দুজনের মেলে খুব ভালো। ক্রাইম থ্রিলার, অ্যাডভেঞ্চার এইসবে দুজনেরই মারাত্মক নেশা। হ্যালো, হ্যাঁ রে, মাম কি বেরিয়েছে? রিমির সঙ্গে কথা বলে জানা গেল না কিছুই,
কারণ অঙ্কিতা নাকি বেরিয়ে গেছে অনেক আগেই, 7:30 8টা হবে। রেণুকা দেবী বললেন, না রে মা, দেখ না কি যে করি, ফোন করছি ফোনটাও ধরছে না। ফোনটা রেখে রেণুকা দেবী রাগে ফেটে পড়েন। এবার লাউডস্পিকারের দেওয়ালের ফলে সব কথাই শুনতে পেয়েছেন কল্লোলবাবু। ইয়ার কি পেয়েছে ও? অনেক আগে বেরিয়ে গেছে, অথচ এখনো বাড়ি পৌঁছলো না। মস্করা হচ্ছে এটা? হ্যাঁ, চিন্তা হয় না আমাদের? আজ আসুক তো মারবে, আজ ওর একদিন কি আমার একদিন। ঠিক সেই সময় বাড়ির মেন গেট ঠেলে একটা বাইক ঢোকার শব্দ হলো। মিনিট 5 মধ্যেই দুমদাম আওয়াজ করে অঙ্কিতা সিঁড়ি বেয়ে নিজের ঘরে চলে গিয়ে দরাম করে দরজাটা লাগিয়ে দিল। এবার কমিশনার সাহেব কি করবেন আপনি? আমার চাল তো আমি চেলে দিলাম, এবার দেখি কি হয়। কি করে আমি ছাড়া এই কেসটা আপনি অন্য কাউকে দিয়ে সলভ করাতে পারেন আমিও দেখব। সেই তো ঘুরে ফিরে আমার কাছেই আপনি আসবেন। চ্যালেঞ্জ রইল। রেজিগনেশন লেটারটা সেন্ড করে ল্যাপটপের দিকে একভাবে তাকিয়ে একটু বাঁকা হাসি হাসল অঙ্কিতা। এরপর ঠিক কি হবে ও সেটা জানে। কাল রণদীপ আর সোমদা এসে কি বলল? সকালের কফিটা পাশের টেবিলে রেখে একটা পাউরুটিতে পিনাট বাটার লাগাতে লাগাতে কথাটা বলল অঙ্কিতা। কাল রাতে রিমিদের বাড়ি থেকে বেরোনোর পর কোথায় গিয়েছিলিস তুই? কাজ ছিল একটু, তাই আমায় যেতে হয়েছিল এক জায়গায়। বললে না তো ওরা কি বলছিল? তোকে আর রাগ না করে থেকে আবার পুলিশ স্টেশনে যাওয়ার কথা বলল। বলল যে কমিশনার সাহেব যা বলেছে ভুলে যেতে, নতুন কেসটায় আমাকে দরকার, আর দরকার হলে তোমাকে আমায় বোঝাতে, তাই তো? তুই কি করে জানলি এইসব? বাবা, কম দিন তো আর হলো না ওদের চিনি, তাই আমি ওদের স্বভাবগুলো না জানি। বাই দ্য ওয়ে, তোমরা কি বললে? দেখো, তোমরা কিন্তু খুব ভালো করে জানো আমি কাজের প্রতি ঠিক কতটা ডেডিকেটেড। কেউ যদি আমাকে অপমান করে তো ইটস ওকে, তবে ভেবো না কিন্তু আমার কোনো সেলফ রেসপেক্ট নেই। আমার কাজের দিকে যদি কেউ আঙুল তোলে আর সেটাকে অপমান করে, তাহলে আমি তাকে কোনো দিনও স্পেয়ার করি না। আশা করি তোমরা বোকা বোকা উত্তর দাওনি। অঙ্কিতা ভ্রুকুচকে তাকালো মা বাবার দিকে। ওনাদের চোখ মুখে চাহনি বলেই দিচ্ছে বোকামো ওনারা অলরেডি করে ফেলেছেন। অঙ্কিতা আবার কিছু বলতে যাওয়ার আগেই ফোনটা শব্দ করে বেজে উঠল। অঙ্কিতা মুচকি হেসে তুলল ফোনটা। হ্যালো, আইপিএস অঙ্কিতা মুখার্জি স্পিকিং। দুটো বস্তা ফরেন্সিকে গেছে। অঙ্কিতার হাতে একটা ফাইল, পাশে মিস্টার দাস। ওনারা থানার মর্গে যাচ্ছে। হ্যাঁ ম্যাডাম, কোনো ক্লু তো পাওয়া যায়নি। কোনো ফিঙ্গারপ্রিন্ট? নো ম্যাডাম, পুরো নিট অ্যান্ড ক্লিন। স্পট থেকে কিছু পাওয়া গেছে? কোনো কাগজ, পায়ের ছাপ, এনিথিং? নো ম্যাডাম, নাথিং। সিসিটিভি? না, আশেপাশে কোনো সিসিটিভি নেই। এরিয়াটা মোটামুটি ফাঁকাই বলা চলে। অঙ্কিতা কিছু না বলে মাথা নেড়ে নিজের দেখা জিনিসগুলোর সাথে মনে মনে একবার মিলিয়ে নিল। সেদিন রিমির বাড়ি থেকে ফেরার পর সেই স্পটেই গেছিল, নিজের চোখে একবার দেখে এসেছে যদি কিছু পায়। কিন্তু না, কিচ্ছু নেই। অপরাধী কোনো সূত্রই ছেড়ে যায়নি। ডক্টর সান্যাল বললেন, আসুন ম্যাডাম, এই দেখুন বডি, ভিকটিম একজন মেল। ডক্টর সান্যাল লাশের উপর থেকে চাদরটা সরিয়ে দিলেন। একটা পচা বিশ্রী গন্ধে মর্গের ঘরটা ভরে উঠল। অঙ্কিতা নাকটা একবার ঘষে নিয়ে চোখ সরু করে তাকালো লাশটার দিকে। স্টিচ করে প্রত্যেকটা পার্ট জোড়া লাগানো হয়েছে। মার্ডারটা ঠিক কিভাবে করা হয়েছে? গলা টিপে খুন করা হয়েছে। উনি হাতে গ্লাভস পরেছিল, তাই কোনো ফিঙ্গারপ্রিন্টস পাওয়া যায়নি। তারপর খুব ধারালো কোনো অস্ত্র দিয়ে বডিটাকে কাটা হয়েছে। মোট 36টা ভাগে ভাগ করা হয়েছে গোটা শরীরটাকে। আমরা যতটা সম্ভব স্টিচ করে জোড়া লাগানোর চেষ্টা করেছি। কীরকম অস্ত্র? তাও কোনো করাত? মাংস কাটার কোনো ছুরি নাকি অন্য কিছু? না, এগুলোর মধ্যে একটাও নয়, কারণ বডিটাকে যেভাবে কাটা হয়েছে হাড় পর্যন্ত খুব সূক্ষ্মভাবে কাটা হয়েছে। অর্থাৎ এটা করাত বা ছুরির থেকেও ধারালো কোনো অস্ত্র। লোহার রড কাটে ওরকম অস্ত্র হতে পারে, চান্স আছে 100%। মৃত্যুর সময়? আপনার লাশটা পাওয়ার 48 ঘন্টা আগে, অর্থাৎ 2 দিন আগে। সময় ওই রাত 12টা 12:30টার আশেপাশে।
আর আমরা ভিকটিমের বডি থেকে আনহাইজেনিক ফুড আর অ্যালকোহল পেয়েছি। মানে প্রথমে খুন করা হয়, তারপর টুকরো টুকরো করে কেটে 2 দিন বাদে বস্তা দুটোকে ফেলে দেওয়া হয়। তাহলে কিডন্যাপ তো অবশ্যই হয়েছিল। চান্স আছে, মানে ভিকটিমের চেনা পরিচিত কেউ যদি এই কাজটা করে থাকে তাহলে কেসটাকে কিডন্যাপিংয়ের আন্ডারে পড়ছে না। আচ্ছা, ভিকটিমকে শনাক্ত করার কোনো উপায়, মানে কোনো কিছু শরীর থেকে কি পাওয়া গেছে? কারণ মুখটা যেভাবে থ্যাতলানো হয়েছে তাতে করে তো একদমই ছবি সার্কুলেট করা পসিবল না। না, তেমন কিছু পাওয়া যায়নি, নো ক্লু, নাথিং। কিন্তু হ্যাঁ, আমরা আমাদের ফরেন্সিক এক্সপার্টকে ডেকেছি। স্ক্যালের ওপর টেকনোলজি ইউজ করে আমরা মুখটাকে তৈরি করতে পারি, কাছাকাছি আসবে, পুরোটা নয়। বাহ, গ্রেট। তবে ডক্টর সান্যাল একটু তাড়াতাড়ি করবেন, তাহলে খুব সুবিধে হয়। কালকের মধ্যে আশা করি হয়ে যাবে। ও হ্যাঁ, আর একটা কথা, বস্তা দুটো যখন এসেছিল খুব ভারী ছিল। একটা বস্তা তুলতে অন্তত 2টো শক্ত সামর্থ্য মানুষের দরকার। মানে খুনি 2 জন? জানি না, খুনিকে তো আপনারা খুঁজবেন, আমার শুধু অনুমান। বিশ্বাসবাবু আর মিস্টার দাস, ওই এরিয়ায় ঠিক যতগুলো সিসিটিভি ফুটেজ আছে জোগাড় করুন। এলাকাটা ফাঁকা, কিন্তু সিসিটিভি কোথাও না কোথাও তো থাকবেই। 4 রাস্তার মোড়, কোনো মুদি দোকান হোক সেটা স্পট থেকে দূরে, তাও সেটা জোগাড় করার চেষ্টা করুন। ইয়েস ম্যাডাম। বিশ্বাসবাবু আর মিস্টার দাস দুজনেই কেবিন থেকে বেরিয়ে গেলেন। রূপম, আশেপাশে লোকাল থানায় আর আমাদের এই থানায় ঠিক যতগুলো মিসিং ডায়েরি হয়েছে গত 3-4 দিনে সব কটার ডিটেলস কিন্তু আমার চাই। মার্ডার হয়েছে 2 দিন আগে, কিন্তু ভিকটিম তো নিখোঁজ 4 দিন আগেও হতে পারে, তাই না? ম্যাডাম, হয়তো উনি 4 দিন আগে নিখোঁজ হননি। হতে পারে, তবে 2 দিন পরেও কি ওনার বাড়ির লোক কোনো মিসিং ডায়েরি করেননি? ওকে ম্যাডাম, আপনি ঘন্টা 2-এর মধ্যে সব ডিটেলস পেয়ে যাবেন। রূপম বেরিয়ে গেল। রণদীপ অঙ্কিতার সামনের চেয়ারে বসে পেপার ওয়েটটা ঘুরিয়ে যাচ্ছে আর একভাবে চেয়ে আছে অঙ্কিতার দিকে। ও তখন চোখ দুটো বন্ধ করে হাত দুটো মুঠো করে কপালে ঠেকিয়ে বসে আছে। রণদীপ বলল, এত চাপ নিচ্ছ কেন অঙ্কিতা? কিচ্ছু হবে না। নেব না রণব, কেসটা কোন দিকে টার্ন নেবে আমি তো কিছু বুঝতে পারছি না। কোনো লিড নেই আমাদের কাছে, তুমি ভাবতে পারছো? পুরো ব্ল্যাঙ্ক, জাস্ট অন্ধকারে একটা ঢিল ছোঁড়ার মতো। অঙ্কিতার কথা মাঝপথেই থেমে গেল। কিছু একটা ভেবে চোখ দুটো কুঁচকে এলো। অঙ্কিতা দ্রুত টাইপ করল ফোনের কিপ্যাডে। হ্যালো, ডক্টর সান্যাল। ইয়েস ম্যাডাম। ম্যাডাম, আমি আপনাকেই ফোন করতে যাচ্ছিলাম। আমরা বস্তা দুটোর কেমিক্যাল টেস্ট করিয়েছি, তাতে কার্বোহাইড্রেট, প্রোটিন এইসবের ট্রেস পেয়েছি। ডক্টর সান্যালের কথা শুনে অঙ্কিতার মুখের কথা মাঝপথেই থেমে গেল। চোখ দুটো সরু করে মুখটা গম্ভীর করে চেয়ে রইল সামনের দিকে। কার্বোহাইড্রেট, প্রোটিন? রণদীপ ভ্রু কুচকাল, কারণ ফোনটা স্পিকারে আছে। অঙ্কিতা ওর দিকে একবার তাকালো, তারপরে হঠাৎ বলল, তার মানে চাল, গম, আটা এই সব কিছুই ছিল ওর মধ্যে, রাইট? এক্স্যাক্টলি। কোনো মুদি দোকান বা কোনো বড় ফ্যাক্টরি হতেও পারে, যেখানে এইসব বস্তা অনেক সময় বিক্রি করা হয়। আবার যারা কাগজ, ভাঙাচোরা জিনিস এইসব বেচে, তাদের কাছেও এমন বস্তা পাওয়া যায়। বস্তার গায়ে কোনো লোগো নেই ডক্টর? মানে একটা লোগো তো থাকবে, কোনো মুদি দোকান বা ফ্যাক্টরিকে ইন্ডিকেট করার জন্য। হ্যাঁ আছে, তবে এটা ঠিক লোগো না। চাল, গম, আটার দোকানে যেমন বস্তা গোনার সময় 1, 2, 3 করে লেখা থাকে, এখানেও তেমন আছে। তবে একটা বস্তায় কোনার দিকে লাল ফেব্রিকে 10 লেখা গোল করা। ওকে, আপনি বস্তাটা একটু পাঠিয়ে দিন আমাদের কাছে, আমরা এক্ষুনি বেরোবো। অঙ্কিতা রণদীপের দিকে তাকিয়ে মুচকি হাসল। কি ম্যাডাম সাহেব, একটা লিড পেলে তাই তো? জিকো, এই জিকো, কোথায় তুই বাবা? আমার ভালো লাগছে না, দূর খিদে পেয়েছে তো। তুই কেন বলতো আমায় এমন পিচ্ছি একটা ওয়ার্কআউট করতে বলিস রোজ রোজ? ভালো লাগে না আমার আর। জিকো! চেঁচিয়ে চেঁচিয়ে সারা বাড়ি মাথায় করছে একটা মেয়ে। এবার সে অস্থির হয়ে সোফায় বসে সামনের টেবিল থেকে ম্যাগাজিনটা তুলে নেয়। জিকো রান্নাঘরে আছে, ফ্রাইং প্যানে পেঁয়াজগুলো দিয়ে
বোনের এই গলা ফাটানো চিৎকার শুনে মুচকি হাসে। ওটা ওর রোজকার স্বভাব। জিম থেকে এসেই এমন চিৎকার জুড়বে যেন বাড়িতে কি না কি হয়ে গেছে। অবশ্য কিছু বলতেও পারে না, বোন তো, বকলে কষ্ট হয়। কতই বা বয়স, 21 কি 22 হবে। তাও বাচ্চামো গেল না মেয়েটার। সেই 16 বছর থেকে দেখে আসছে ওকে, এখনো একই রকম। একটা বাটিতে ভেজিটেবল স্যুপ আর দুটো প্লেটে চাউমিন নিয়ে এসে ট্রেটা টেবিলের উপর রেখে জিকো মুচকি হেসে বলল, এই নে স্যুপটা খেয়ে নে। ম্যাগাজিনটা একটু নামিয়ে ডাগর ডাগর বাদামি চোখ দুটো তুলে অভিমানী রাগী গলায় বলে উঠল মেয়েটা, ধর খাও না, আমি যা, এইসব তোর এই শাক পাতাওয়ালা খাবার তুই নিয়ে যা, ভাল লাগে না আমার। তুই যা তো, রোজ দিন আমায় খালি জিমে পাঠাস। আমার হাত পা ব্যথা করে ভাই, ভাল লাগে না আমার। তোর কাজের জন্য লাগে না বুঝি রি? জিকো ওর পাশে চেয়ারটায় বসল। রি কিছু না বলে চুপচাপ ম্যাগাজিনটা রেখে দিয়ে স্যুপটা তুলে নিল। 1 চামচ মুখে তুলতেই চোখ মুখ কুঁচকে উঠল, কিন্তু তাও কিছু বলল না। আজ যাবি তো? কিরে? যেতে তো হবে, ওয়াইল্ড রোভার পাব, তাই তো? তাই তো খবর পেলাম। জিকো নিউজ চ্যানেলটা ঘোরালো আর সাথে সাথেই একজন রিপোর্টার বলে পরিস্থিতি উঠল, নিয়ন্ত্রণে আনার আপ্রাণ চেষ্টা করছে। এবার আসছি, বস্তা বন্দি লাশকাণ্ডে এবার তদন্তে নেমেছে আইপিএস অঙ্কিতা মুখার্জি। শোনা যাচ্ছে এর আগে প্রচুর কেস তিনি এবং তার সহকর্মীরা মিলে সলভ করেছেন। এবারও কি সেটাই হবে? তদন্ত কতদূর এগুলো আসুন জেনে নেব তার কাছ থেকেই। ম্যাডাম 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 প্লিজ এই কেসটা নিয়ে কিছু বলুন। আমি এই ব্যাপারে কোনো কথাই বলতে চাই না। আপনারা আপনাদের কাজ করছেন, সেটা খুব ভালো কথা, কিন্তু পুলিশের কাজে দয়া করে হস্তক্ষেপ করবেন না। যখন খুনি ধরা পড়বে তখন প্রেস কনফারেন্স করে সব জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ। কথাগুলো শুনে ঋষিতা আর জিকো একে অপরের মুখের দিকে তাকালো। ওদিকে টিভির পর্দায় তখন ফুটে উঠেছে অঙ্কিতা আর রণদীপের ছবি। লিসেন টু মি, শুনুন, আপনি একটু মনে করার চেষ্টা করুন। আপনার কি কিছুই মনে নেই? কে ছিল, কেমন দেখতে ছিল, কিছু তো মনে আছে? প্লিজ, এটা খুব ইম্পর্টেন্ট, একটু ভাবার চেষ্টা করুন কে ছিল। রণদীপ অস্থির হয়ে মুদি দোকানদারকে প্রশ্ন করেই চলেছে। পাশে অঙ্কিতা কপালে রগ দুটো টিপে ধরে দাঁড়িয়ে আছে। টানা 2 ঘন্টা ধরে পুরো এলাকা চষে ফেলার পর এই মুদি দোকানটা খুঁজে পাওয়া গেছে, যাদের সাথে এই বস্তার এইভাবে মার্কিংটা মেলে। দোকানদার বস্তাটা দেখে চিনতেও পেরেছে আর স্বীকারও করেছে যে উনি 1 সপ্তাহ আগে এইরকম 2টো বস্তা বিক্রি করেছিলেন। স্যার, আমি বললাম তো স্যার, সেই সময় দোকানে খুব ভিড় ছিল। একটা ছেলে এসে চাইলো স্যার, বললো নাকি খুব দরকার, আর ওর 2টো বস্তাই লাগবে। একটা চালের বস্তা ফাঁকাই ছিল, ওটা দিয়ে দিলাম ওকে। আবার বললো একটা গমের বস্তা চাই, সদ্য ফাঁকা হয়েছিল, ওটাও দিয়ে দিলাম। খুব জ্বালিয়েছে স্যার, বিশ্বাস করবেন না। আর এখন আবার শুনছি খুন খারাপি। কে জানতো অমন করবে? তাহলে বেচতামই না স্যার, আমাকে ফাঁসিয়ে দিয়ে চলে গেল। শুনুন, কেউ না কাউকে বলে মার্ডার করে না, ওকে? আচ্ছা, আপনি ওকে জিজ্ঞেস করেননি কেন ওর কিসে এত দরকার? না মানে ম্যাডাম, ওনার কোনো পার্সোনাল কাজ ভেবে আমি পার্সোনাল কাজ? চুপচাপ মনে করে বলুন লোকটা কে ছিল আর কেমন দেখতে ছিল। না হলে আপনি লোকটার চেহারা মনে করতে যা সময় নিচ্ছেন, আপনাকে লকআপে ঢোকাতে কিন্তু আমি 1 মিনিটও নেব না। আরে ম্যাডাম, উনি হেলমেট পরেছিলেন। আমি আমি কি করে দেখবো ম্যাডাম? তবে হ্যাঁ, ওই হাতে একটা লোহার বালা ছিল ম্যাডাম। অঙ্কিতা ভ্রুকুচকে দোকানদারকে ভালো করে একবার দেখে নিয়ে বলল, রণ, চলে এসো, এর কাছ থেকে আর বেশি কিছু ইনফরমেশন পাওয়াও যাবে না। অঙ্কিতা রণদীপ গাড়িতে উঠতেই রণদীপের ফোনটা বেজে উঠল। বিশ্বাসবাবু ফোন করছেন। স্যার, আমরা সিসিটিভি ফুটেজও নিয়ে এসেছি আর চেকও করেছি, কিন্তু সন্দেহজনক কিছু পাইনি। আর রূপম সব ফাইলসও নিয়ে এসেছে, ম্যাডাম নেই বলেও নিজেই চেক করছে। গুড, ভেরি গুড। তবে আপনারা আরও ভালো করে ফুটেজগুলো আরেকবার চেক করুন সবকটা অ্যাঙ্গেল থেকে। যদি কোথাও কিছু মিস করে থাকেন তাহলে সেটা দেখতে পাবেন, আর কিছু না কিছু তো একটা থাকবেই। দ্যাটস ওয়াই একবার চেক করুন। শিওর স্যার। অঙ্কিতা বাইরের দিকে তাকিয়ে বলল, রণ, মার্ডারের প্ল্যানটা কিন্তু অনেক আগে থেকে করা। 1 সপ্তাহ আগে 2টো বস্তা কেনা হলো, তারপর লোকটাকে কিডন্যাপ করলো,
বা চেনা পরিচিত হলে ভুলিয়ে কোথাও একটা নিয়ে গেল, তারপর মার্ডার করলো, তারপর মুখ থ্যাতলালো যাতে কেউ তাকে চিনতে না পারে, তারপর বডিটাকে টুকরো করে কেটে বস্তায় ভরে একটা নির্জন জায়গায় ফেলে এলো, তাও মার্ডার করার 2 দিন পর। রনক, ব্যাপারটা কিন্তু বেশ খটকার। খুনিরা নির্জন জায়গায় বডি ফেলেছে, তার মানে ওরা ওই এলাকারই লোক, না হলে অন্য কোথাও থেকে এসেছে, এটাও হতে পারে। যদি অন্য কোথাও থেকেও আসে তাহলে তো ওদের জায়গাটা সম্পর্কে ভালো করে জানতে হয়েছে, মানে বেশ অনেকবারই তাহলে ওরা ওখানে গেছে শুধুমাত্র একটা ঠিকঠাক নির্জন জায়গা খুঁজতে। রনক, সব খুঁচোরদের কাজে লাগাও, কেসটা কিন্তু আস্তে আস্তে জটিল হচ্ছে। ম্যাডাম, আমরা সবগুলো ফুটেজ ভালো করে চেক করেছি, সন্দেহজনক কিছুই সেখানে পাইনি। আপনার কথা মতো 25-26 বছর বয়সী সবাইকে আমরা ফোন করেছি যারা মিসিং হয়েছিল, প্রত্যেকেই বাড়ি ফিরে এসেছে। বাড়ি ফিরে এসেছে অথচ আমাদের জানায়নি? না না, মানে কিন্তু এইটা কি করে হতে পারে? কোনো মিসিং ডায়েরি, ভিডিও ফুটেজ, সন্দেহ করার মতো কোনো জিনিসই নেই। তাহলে ওরা বস্তা দুটো নিয়ে গেল কোন রাস্তা দিয়ে? আচ্ছা, তাহলে ভিকটিমের কি, মানে ওনার কি বাড়িতে কেউ নেই? উনি কি একা, নাকি উনি শহরের বাইরে কোথাও থাকেন? খোঁচররাও কোনো রকম কোনো লিড পায়নি। ড্যাম ইট, একটা গোটা দিন কেটে গেল, আমাদের হাতে একটা চুলও নেই সূত্র হিসাবে। রণ, মাথা ঠান্ডা করো, এখানে কিন্তু খুনি খুব চালাক আর বুদ্ধিমান। ডক্টর সান্যাল যতক্ষণ না আমাদের স্কেচ দিচ্ছেন, আমাদের কিন্তু একটু ধৈর্য ধরতেই হবে। অঙ্কিতার কথা শেষ হবার আগেই কমিশনার সাহেব ওর কেবিনে এলেন। দেখো, তোমার এই ধৈর্য ধরতে গিয়ে আবার অন্য কারোর প্রাণ না চলে যায়, তোমার উপর ভরসা করেই আমি ফিরিয়ে এনেছিলাম। এখন দেখছি ভুল করেছি। অঙ্কিতা স্থির দৃষ্টি নিবন্ধ করল কমিশনারের দিকে, হাতের মুঠো আর চোয়াল শক্ত করে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। কমিশনার সাহেব বললেন, ওইভাবে একদম তাকিও না, সত্যিই তো বললাম। বললাম কিছু? দেখুন স্যার, আপনি ওকে এইভাবে বলছেন কেন? আপনিও জানেন আর আমরাও জানি এই কেসে কোনো লিড আমাদের হাতে নেই। যাতে রণদি, আজকাল মনে হচ্ছে তুমি একটু বেশি অঙ্কিতার ব্যাপারে গাইছো। বেশি কথা তো আপনিই বলছেন স্যার, তাও সব জেনে বুঝে। শুনুন, দরকার হলে আপনি আমাকে এই কেস থেকে টার্মিনেট করতেই পারেন। আমিও দেখব আপনার কোন যোগ্য অফিসার আছে যে আমার আর আমার টিমের মতো দায়িত্ব সহকারে সবটা সামলাতে পারে। অঙ্কিতা, কেন, ভুল কিছু বললাম নাকি? একটু বেশি উঠছো তুমি। বাস্তবটা কি সেটা এখনো তুমি জানো না। আরে তোমার এই যে অহংকার না, এইটা দেখবে একদিন মাটির সাথে পুরো গুড়িয়ে মিশে গেছে। কথাগুলো বলেই বেরিয়ে গেলেন উনি। অঙ্কিতা রাগের চোটে মুখটা কুঁচকে হাতের সামনে থাকা কাঁচের পেপার ওয়েটটা ছুঁড়ে মারল দেওয়ালে, সাথে সাথে ভেঙে টুকরে চৌচির হয়ে গেল। রণদীপ অঙ্কিতার কাঁধের উপর হাত রাখল। ঘরের মধ্যে সবাই তথস্থ হয়ে দাঁড়িয়ে। অঙ্কিতার এমন ব্যবহারের সাথে পরিচিত নয় ওরা। অঙ্কিতা দুহাতে টেবিলটাকে ধরে মুখ নিচু করে দাঁড়ালো। বড় বড় শ্বাস পড়ছে ওর। আরে বাবা, অঙ্কিতা, অঙ্কিতা কুল ডাউন, শান্ত হও, শরীর খারাপ করবে। কুল ডাউন, কুল ডাউন, বসো বসো এক জায়গায়, জল খাও, শান্ত হও। তোমরা প্লিজ এখান থেকে যাও, আমি একটু একা থাকতে চাই। সবাই বেরিয়ে গেলেও রণদীপ থেকে গেল। কি হলো রণ, যাও। অঙ্কিতা, আজ পর্যন্ত আমি তোমায় কোথাও একা ছাড়িনি। তুমি আমায় অনেকবার সরিয়ে দিয়েছ, তাই আজকেও তুমি যেতে বললেও আমি যাব না। রণদীপের গলা স্বর নরম। ওর চেয়ে রয়েছে অঙ্কিতার চোখের দিকে। একটা অন্যরকম অনুভূতি সেই চোখে। চোখ সরিয়ে নিল অঙ্কিতা। চোখ সরিয়ে নিলে? আচ্ছা, চোখ সরিয়ে নিলে কি সত্যিটা লুকানো যায় অঙ্কিতা, বলো তো? অঙ্কিতা কিছু বলল না, চুপ করে থাকল। রণদীপ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বেরিয়ে গেল। হয়তো সত্যি ওর একটু একা থাকা দরকার। অঙ্কিতা বসে পড়ল চেয়ারের উপর। হাত দুটো ঠোঁটের কাছে জড়ো করে একভাবে চেয়ে রইল সিলিংয়ের দিকে। চোখের কোণ দুটো হালকা ভিজে উঠল। কয়েক ফলক ফেলে তা মুহূর্তের মধ্যেই অদৃশ্য হলো। ও বাবা, ওদের তো কাঁদতে নেই, কোনো কিছুতে কষ্ট পেতে নেই। পাষাণ হৃদয়ের মানুষ ওরা।
ফোন বেজে ওঠার শব্দে মুখ না তুলেই টেবিল হাতড়ে ফোনটা তুলে নিল। সোমদার ফোন। ওই গাধা ছাড়া এই সময় আর কেউ ফোন করবে না। ওপাশ থেকে সোমদা কিছু বলতে যাবে তার আগেই অঙ্কিতার ফোনে একটা কল ওয়েটিংয়ে ঢোকে। দাদা শোন না, এখন রাখছি, হ্যাঁ পরে কথা হবে। ডক্টর সান্যালের ফোনটা ওয়েটিংয়ে আছে। হ্যাঁ ডক্টর বলুন। ম্যাডাম, আমাদের স্কেচ তৈরি হয়ে গেছে আর আমার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে পাঠিয়েও দিয়েছি আপনার কাছে। ওয়াও, দ্যাটস গ্রেট নিউজ। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ ভেরি মাচ। কথার মাঝখানেই কেবিনের বাইরে একজন মেয়ের গলার আওয়াজ ভেসে এলো। অঙ্কিতা বলল ভিতরে আসতে। বলার সাথে সাথেই 1 বছর 24-এর মেয়ে ভিতরে ঢোকে, হাতে একটা ফাইলটা পাঠিয়েছেন ডক্টর সান্যাল। মেয়েটি এগিয়ে দিল অঙ্কিতার দিকে ফাইলটা। অঙ্কিতা মৃদু হেসে ফাইলটা নিয়ে স্কেচের উপর চোখ বোলাতেই ভ্রু দুটো কুঁচকে যায়। সাথে সাথে ইমার্জেন্সি বেলটা বাজায়। একজন কনস্টেবল কয়েক মুহূর্তের মধ্যে অঙ্কিতার কেবিনে আসে। অঙ্কিতা পুরো টিমকে ডেকে পাঠায় এবং কয়েক মিনিটের মধ্যেই মিস্টার দাস, বিশ্বাসবাবু, রূপম, রণদীপ এসে ওর সামনে হাজির হয়। অঙ্কিতা স্কেচটা বোর্ডের উপর রেখে একটা পিন আটকে দেয়, বলে স্কেচ রেডি। প্রত্যেকটা থানায় এই ছবিটা মেল করে দাও। সব পুলিশ স্টেশন আর খোঁচরদেরকে অ্যাক্টিভ করো। সব জায়গা ভালো করে খুঁজে দেখো, বস্তি থেকে শুরু করে 5 স্টার বিল্ডিং। ঠিক 24 ঘন্টার মধ্যে আমার এর সমস্ত ডিটেলস চাই। দরকার হলে না ঘুমিয়ে কাজ করতে হবে। কারোর কোনো রেস্ট নেই, কোনো অফ ডে নেই। কথাটা ভালো করে মাথায় রাখো। নাও কাম ফার্স্ট, কাজে লেগে পড়ো। আর রণব, তুমি আমার সঙ্গে প্রত্যেকটা বারে যাবে। এই এলাকায় ঠিক কতগুলো বার আছে, প্রত্যেকটার নাম, ডিটেলস, লোকেশন সব আমার চাই। মেয়েটিকে ধন্যবাদ জানিয়ে অঙ্কিতা রণদীপ বেরিয়ে এলো বাইরে, উঠে বসল গাড়িতে। রণর হাত তখন সার্চ করে চলেছে এলাকার সমস্ত বারগুলোর নাম। পাশে অঙ্কিতা একটা একটা করে সব ডিটেলস বার করছে। নিকষ কালো নিশ্চুপ অন্ধকার ভেদ করে একটা তীব্র যান্ত্রিক আওয়াজ ভেসে আসছে বাড়িটার থেকে। ঘড়ির কাঁটা মধ্যরাত্রি ছাড়িয়ে গেছে বহু আগেই। লোকালয় থেকে দূরে তুলনামূলক ফাঁকা জায়গায় বাড়িটা অবস্থিত, তাই ওই শব্দটা আশেপাশের কারোর কর্ণগোচর হচ্ছে না। অন্ধকারে ঠায় মূর্তির মতো দাঁড়ানো দোতলা বাড়িটার নিচের তলার একটা ঘর থেকে ভেসে আসছে শব্দটা। একটা নীলাভ বাল্ব জ্বলছে সেই ঘরে। তার আলোয় চারিদিক আরও ভয়ানক হয়ে উঠেছে। মেঝেতে চাপ চাপ রক্ত পড়ে। মৃতদেহটির ঠিক সামনে দাঁড়ানো দুজন মানুষ। একজনের হাতে সেই কাটার মেশিনটা। রক্ত চুইয়ে চুইয়ে টপ টপ করে পড়ছে মাটিতে। চোয়াল শক্ত, হাতের মুঠো চেপে বন্ধ করা, চোখ দুটো জবা ফুলের মতো লাল। দুজনের চোখেই ফুটে উঠেছে প্রবল হিংস্রতার ছবি। তবে তাতে কষ্ট আর যন্ত্রণার ছাপও যেন অনেকখানি রয়েছে। আর ঠোঁটে রয়েছে মৃদু জয়ের হাসি। অতীতের কোনো এক ভয়ঙ্কর ভুলের শাস্তি দিতে পেরে চোখ মুখগুলো ওদের আনন্দিত, বলার অপেক্ষা রাখে না। যন্ত্রে লেগে থাকা রক্তটা বাথরুমের জলে ভালো করে ধুয়ে একটা কাপড়ে জড়িয়ে আবার সেটা যথাস্থানে রেখে দিল। ততক্ষণে কাটা শরীরের টুকরোগুলো বস্তায় ভরে ঘরের মেঝেটা পরিষ্কার করাও হয়ে গেছে। দুজনের ঠোঁটেই খেলে যাচ্ছে হাসির ঝিলিক। 2 নম্বর শত্রু তাহলে শেষ। এখন তাহলে 1 2 আর দুজন বাকি মাত্র। শাস্তি পাবে সবাই 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 শাস্তি পাবে। আমার সাথে করা অপরাধের শাস্তি সবাইকে পেতে হবে। হয় মারো, না হলে মরো। যদি অপমান সহ্য করতে পারো তাহলে তাই করো, তাহলে শেষ করে দাও, শেষ করে দাও। পিছন থেকে অন্যজন তার কাঁধে হাত রাখলে এসে জ্বলন্ত কিন্তু প্রশমিত দৃষ্টি আর ঠোঁটে লেগে থাকা রহস্যময় হাসি নিয়ে তাকালো ওর দিকে। ঘরের নীলাভ আলোয় চকচক করে উঠল চোখে জমা জলবিন্দু। যাওয়া যাক এবার, সময় হয়ে এসেছে। ভোর 4টে।
ময়লা ফেলার ভ্যাটের চারপাশে প্রচুর লোক ভিড় করেছে। পচা দুর্গন্ধে নাক চাপা দিয়েছে সবাই। চাপা স্বরে গুঞ্জন উঠেছে চারিদিকে। প্রেস, মিডিয়া ছাড়াও রয়েছে চারিদিকে অসংখ্য মানুষ। ক্যামেরার ফ্ল্যাশের আলোয় আর রিপোর্টারদের মশলা মাখানো বক্তব্যগুলো শুনতে উৎসুক সবাই। এমন সময়ে পরপর দুটো পুলিশ ভ্যান এসে দাঁড়ালো জায়গাটার সামনে। একটু একটু করে জমা ভিড় আলগা হতে শুরু করলো। রাত জাগা ক্লান্ত চোখ আর শরীরটাকে টেনে বের করে আনলো অঙ্কিতা আর রণদীপ। পিছনের গাড়ি থেকে নেমে এলো রূপম, মিস্টার দাস আর বিশ্বাসবাবু। সঙ্গে দুজন কনস্টেবলও রয়েছে। সারা রাত খুঁজে সব জায়গা চব্য-চস্য করে যেটুকু ইনফরমেশন পেয়েছে সেটা ঠিক ওর মন মতো নয়। শুধু নামটুকু জানতে পেরেছে বিক্রান্ত দস্তিদার, ব্যাস আর কিছু না। মাস্কটা মুখে আটকে হাতে গ্লাভস পরে এগিয়ে এলো সবাই ওরা। ঠিক এই সময়ে বস্তায় মোড়া লাশের টুকরোগুলো অঙ্কিতা গুনে দেখল মোট 36টা। দুটো স্ট্রেচারে করে সবগুলো টুকরো নিয়ে যাওয়া হলো ফরেন্সিকে। জায়গাটাকেও সিল করে প্রথম প্রত্যক্ষদর্শীর বয়ানও নেওয়া হলো। তার বয়ানও আগের কেসটার মতোই। অঙ্কিতা আর বেশিক্ষণ দাঁড়ালো না সেখানে। রণদীপকে নিয়ে বেরিয়ে এলো ভিড় থেকে। ও জানে এবার ওর উপর ঠিক কতটা প্রেশার বাড়বে। আগের মার্ডারের ভিকটিমদের কোনো সূত্রই ওর হাতে আসেনি এখনো, শুধু নাম ছাড়া। কোন দিকে যাবে এবার? মুহূর্তে তার মনে পড়ল আগের দিন সন্ধ্যায় কমিশনারের বলা কথাগুলো। তাহলে সত্যি কি তাই? ওর দোষেই কি এটা হলো? ওর অসতর্কতার জন্যই কি তাহলে? কাঁধে কারোর একটা ছোঁয়া পেয়ে অঙ্কিতা ঘুরে তাকালো। রণদীপের চোখে আত্মবিশ্বাসের একটা আশ্বাস দেখতে পারছে ও। মৃদু হেসে সামনের দিকে এগিয়ে যাওয়ার মুহূর্তে মিডিয়া ঘিরে ধরল ওদেরকে। গত 3 দিনের ব্যবধানে আবারও একই রকম একটা খুন, এ সম্পর্কে আপনাদের কি মত? এটা আপনাদের গাফিলতির ফল নয় তো? রণদীপ কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই অঙ্কিতা ওকে থামিয়ে দিল। হালকা হাসি হেসে বলল, রাত জাগা ক্লান্ত চোখ আর শরীরগুলোকে দেখে আপনার মনে হচ্ছে আমাদের গাফিলতি? তাহলে তো বলতে হয় সকাল সকাল এমন একটা খবর পেয়ে আপনাদের মতো আমাদেরও চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক, ফিটফাট টিপটপ ড্রেস পরে সাথে দামি পারফিউম মেখে এখানে আসা উচিত ছিল। এমন একটা ব্যঙ্গাত্মক মন্তব্যে সবাই মুখ নামিয়ে দিল। অঙ্কিতা ওর সামনে দাঁড়িয়ে থাকা একটা মেয়ের দিকে তাকিয়ে বলল, তাহলে এবার থেকে একটু বুঝে শুনে প্রশ্ন করো, আর না হলে সত্যিটা শোনার অভ্যেস করে নিও। ম্যাডাম, সেম প্রসেস। খুনের ধরন পর্যন্ত এক। প্রথমে মুখ থ্যাতলানো হয়েছে, তারপর গোটা শরীরটাকে কাটা হয়েছে। বয়সও 25-26-এর আশেপাশে। আমরা এনার শরীরেও আনডাইজেস্ট ফুড আর অ্যালকোহল পেয়েছি। যে বস্তা দুটোয় বডির টুকরোগুলো রাখা হয়েছিল সেটাও চাল গমের বস্তা। আমার মনে হচ্ছে কোনো সিরিয়াল কিলারের কাজ, প্রতিশোধ নিচ্ছে। আপনি দুটো বডি দেখুন, বুঝতে পারবেন কি নৃশংসতার সাথে ছবি ফুটে উঠেছে প্রত্যেকটা আঘাতে। কেসটা কিন্তু আমাদের কাছে ক্রমশ জটিল হচ্ছে। আগের বডিটাও তো শুধু নাম ছাড়া আর কিছুই পাইনি। ম্যাডাম, স্যার, আপনারা সাবধানে কাজ করবেন। খুনি যেমন চালাক তেমনই ভয়ঙ্কর, কোনো সূত্রও ছাড়ছে না। আমরা জানি না বা ওরা কাদের টার্গেট করেছে, আর সাধারণ মানুষের লাইফও যে রিস্ক হতে পারে এটা বুঝতেই পারছি। ডক্টর, আমার কি মনে হয় জানেন, খুনি একটা সিকুয়ালে মারছে। ওর দুটো মৃত্যুর মধ্যেই নিশ্চয়ই কোনো একটা লিঙ্ক আছে, আমাদের সেটাই খুঁজে বের করতে হবে, ইজন্ট ইট? অনেক কিছুই সম্ভব, তবে হ্যাঁ, একটা ছোট সূত্র আমি দিতে পারি। বডিটা পোস্টমর্টমের পর যখন আমরা স্টিচ করেছি, তখন ভিকটিমের বাঁ হাতে নিচের দিকে একটা ট্যাটু পেয়েছি। জিনিসটা আবছা, কিন্তু আপনারা এটা থেকে ভিকটিমের খোঁজ করতে পারেন। ততক্ষণে আমরা এর স্কালের ওপর মুখটা আনার চেষ্টা করছি। ডক্টর স্যান্যালের কথা শেষ হতেই অঙ্কিতা রণদীপ বেরিয়ে এলো। শুভমকে একবার ফোন করে আধ ঘন্টার মধ্যে ডাকো তো। ট্যাটুর ছবিটা ওকে সেন্ড করেছো তো? হ্যাঁ, সেন্ড করে দিয়েছি আর বলিও দিয়েছি আসার কথা। কিন্তু অঙ্কিতা, আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না যে খুনি বারবার চাল গম এইসব বস্তাই ব্যবহার করছে কেন? একটু ভালো করে লক্ষ্য করলে দেখবে দেশের সবচেয়ে বেশি ফ্যাক্টরি বা শপ এই গ্রসারিরই কিন্তু আছে। আমাদের যাতে ওদের কাছে পৌঁছতে দেরি হয়, তাই আমাদের বিভ্রান্ত করার জন্যই ওদের এই পদ্ধতি। ম্যাডাম, আসছি। রূপম অঙ্কিতার কেবিনে ঢুকে এলো। বিক্রান্ত দস্তিদার নামে যারা যারা আছেন সবার খোঁজ নিয়েছি, শুধু একজনেরই কোনো খোঁজ পাইনি। ফোন সুইচড অফ। আমি কল ডিটেলসও চেয়ে পাঠিয়েছি। ওকে, কল ডিটেলসটা আসলেই অ্যাড্রেসটা পেয়ে যাব।
আর IMEI নাম্বারটা ট্র্যাক করতে বলো তো। লাস্ট কোথায় ফোনটা সুইচ অফ হয়েছিল সেটা জানাটা খুব দরকার। ম্যাম, এবারেও সিসিটিভি ফুটেজ একদমই ক্লিন, কোনোরকম কোনো প্রুফ নেই। আগে কেসটার সঙ্গে সিসিটিভি ফুটেজের ওই সব মিলিয়ে ঝুলিয়ে দেখেছি। হোয়াট? হাউ ইট ইজ পসিবল? তাহলে কি খুনি মাটি ফুঁড়ে এসে বস্তাগুলো রেখে যাচ্ছে নাকি? সরি ম্যাডাম। হোয়াট সরি? আপনার মনে হচ্ছে এটা সরি বলার মতো সময়? মে আই কাম ইন ম্যাম? হ্যাঁ শুভম, এসো। কি দেখছো সবাই মিলে? যাও কাজগুলো করো, এরা আমাকে পাগল করে দেবে। প্লিজ শুভম, তুমি কিছু একটা করো। এরা তো সব একজন মহান ব্যক্তিত্ব। কোনোদিন এমন হয়েছে কি ম্যাডাম যে আপনি বলেছেন আর আমি সেই কাজ সাকসেসফুল না করে আপনাকে দিয়েছি? কথা কম কাজ বেশি, ইটস নট আ জোক, ওকে? শুভম কিছু না বলে মুচকি হাসে। ওর এই উচ্চপদস্থ অফিসারটি রাগও জানে, ওকে ভাইয়ের চোখে দেখে, মাঝে মধ্যে এমন একটু ধমক ধামকও দেয়। অঙ্কিতার ধমক না খেলে ওর অন্তত সব কেসের কাজই পানসে লাগে। আসলে অভ্যেস কিনা। শুভম একজন এক্সপার্ট আর্টিস্ট। কোনো কিছু ছবি মোটিভেট করে সেটাকে নতুন রূপ দেওয়া, তার উপর পুরো জিওগ্রাফি হিস্ট্রি খুঁজে বার করা ওর বাঁ হাতের কাজ। ওর হাত চলছে দ্রুত গতিতে। পাশে বসে শুভমের ল্যাপটপের স্ক্রিনের দিকে চেয়ে আছে রণদীপ। মুহূর্তের মধ্যে ট্যাটুর ছবিটা বদলে দেখছে ও। ঝাপসা হয়ে যাওয়া অস্পষ্ট ছবিটা মুহূর্তে বদলে রূপ নিল একটা সুস্পষ্ট ট্রাইবাল ড্রাগন ট্যাটুর। তারপর সেটা স্ক্যান করে খুঁজে চলল তার সমস্ত ইতিহাস। মিনিট 15 যান্ত্রিক আলো, চাপ, তাপ, ঘর্ষণ সহ্য করে ল্যাপটপটা এবার একটু শান্ত হলো। শুভম বলল, হয়ে গেছে ম্যাডাম, সবটা আপনার সামনে। বলেই শুভম ল্যাপটপটা ঘুরিয়ে দিল অঙ্কিতার দিকে। তারপর ক্রমাগত এক্সপ্লেন করে চলল সমস্ত খুঁটিনাটি তথ্য। এটা একটা নতুন ট্রাইবাল ড্র্যাগন ট্যাটু ডিজাইন ম্যাডাম। কয়েক মাস হলো বাজারে এসেছে। সারা শহরে মাত্র হাতে গোনা 10টা দোকানে এই ডিজাইনটা পাওয়া যায়। তবে এই ডিজাইনের জন্য যা এফার্ট লাগে সেটা সবাই দিতে পারে না। আসলে ফরেন ডিজাইন কস্টও বেশি। এই মুহূর্তে রেকর্ড অনুযায়ী মোট 4 জন কাস্টমার এটি করিয়েছেন, তাও সেটা এই শহরের সবচেয়ে নামি ট্যাটু পার্লার থেকে। আপনারা এখানে গিয়ে যেটা চাইছেন আশা করি তার ডিটেলস সব পেয়ে যাবেন। প্রায় পৌনে 1 ঘন্টা পর সুমো গাড়িটা পেইন ফর বিউটির সামনে এসে দাঁড়ালো। অঙ্কিতা রণদীপ প্রায় লাফিয়ে নেমে পড়ল সেখান থেকে। দরজা ঠেলে ঢুকলো সেন্ট্রাল এসি দিয়ে মোড়া ট্যাটু পার্লারে। ভিতরে তখন 2-1 জন ওয়েটিং সিটে বসে আছে। পার্লারের কর্ণধার বিবেক কয়াল নিজের কাঁচে মোড়া কেবিন থেকে পুলিশ দেখে ততক্ষণে উঠে দাঁড়িয়েছেন। হতভম্ব সকলেই। ভিতরে মনে হয় 2-3 জন ট্যাটু করাচ্ছিল। তারাও উঁকি ঝুঁকি মেরে দেখতে লাগলো। রণদীপ আর অঙ্কিতা কোনো দিকে পাত্তা না দিয়ে সোজা ঢুকে গেল মিস্টার কয়ালের কেবিনে। রিসেপশনের মেয়েটা বাধা দেওয়ার চেষ্টা করলে অঙ্কিতার জ্বলন্ত দৃষ্টির সামনে মাথা নিচু করে নিল। রণদীপ বলল, হ্যালো, বিবেক কয়াল। ইয়েস স্যার। অঙ্কিতা রণদীপ ওনার টেবিলের সামনে 2টো চেয়ার টেনে বসে পড়ল। শুনুন, যা জানতে চাইবো সোজাসুজি উত্তর দেবেন, না হলে কিন্তু সোজা লোকাবে। আমি কেন মিথ্যে বলে? আমি মিস্টার কয়ালের কথা শেষ হওয়ার আগেই রণদীপ সেই ট্রাইবাল ড্রাগন ট্যাটুর ছবিটা এগিয়ে দিল ওনার দিকে। উনি একবার দেখেই সহাস্যে মুখ খুলে বললেন, আরে স্যার, এটা তো ট্রাইবাল ড্রাগন ট্যাটু। এই ট্যাটুর এখন হেভি ডিমান্ড স্যার। ইয়েস, ইতিহাসটা পুরো আমরা জেনেই এসেছি। পরের বাকি গল্পটা আপনি বলবেন। এটার মানেটা নিশ্চয়ই আপনাকে আর বলে দিতে হবে না। না স্যার, এক্ষুনি বলছি। দিচ্ছি। রণদীপের অগ্নি চক্ষুর থেকে যেন পালাতে পারলে বাঁচেন উনি। অঙ্কিতা এখানে এসে একটা কথাও বলেনি, শুধু সামনে থাকা পেপার ওয়েটটা ঘুরিয়ে চলেছে। এই যে স্যার, নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার সব আছে স্যার, যারা এই ট্যাটুটা করিয়েছিল। রণদীপ চটপট কতগুলো ছবি তুলে দিল ফোনে। তারপর খাতাটা ঠেলে এগিয়ে দিল মিস্টার কয়ালের দিকে। 3 জনেই প্রায় একসাথে উঠে দাঁড়ালো। অঙ্কিতার হাতে তখন কাঁচের পেপারওয়েটটা ডিউস বলের মতো ক্যাচ লোফালোফি করছে। ওই অবস্থাতেই অঙ্কিতা দরজার দিকে এগিয়ে গেলে মিস্টার কয়ালের মুখ শুকিয়ে যায়। বড় স্বাদের পেপারওয়েটটা ওনার। ছোট ছেলে অ্যান্টিক জিনিসটা অনেক ভালোবেসে ওনাকে দিয়েছেন। হঠাৎই অঙ্কিতা পেপারওয়েটটা ছুঁড়ে দেয় ওনার দিকে। ব্যাপারটাতেই থতমত খেয়ে যায় রণদীপ আর বিবেক দুজনেই। নিজের হতভম্ব অবস্থা কাটিয়ে উঠেই সাথে সাথে লুফে নেন পেপারওয়েটটা, না হলে সেটা সোজা গিয়ে কাঁচের জানলাটার অবস্থা বেহাল করত। অঙ্কিতা মৃদু হেসে বেরিয়ে গেল, আর পিছন পিছন রণদীপ। বিবেক তখনও হতভম্ব হয়ে দাঁড়িয়ে, বুকটা দ্রুত ওঠানামা করছে ওর।
বাইরে বেরিয়ে এসে রণদীপ চোখ দুটো সরু করে জিজ্ঞেস করলো, আচ্ছা ভেতরে ওটা কি ছিল দেখলে? এই একটু চেক করছিলাম, আর কিছুই না। চেক করছিলে? কি চেক করছিলে? দুজনেই গাড়িতে উঠে বসলো। ডক্টর সান্যাল একটু আগে জানালেন খুনি বাঁ হাতি, মানে ন্যাটা, তাই আর কি। অঙ্কিতা কথাটা বলেই ল্যাপটপটা কোলের উপর নিয়ে বসলো। চলো বিরাজদা, বেলেঘাটার দিকে গাড়িটা একবার ঘোরাও তো। 16/7 মন্দিরতলা রোড, বেলেঘাটা। আশরাফ, তুই ঠিক খবর এনেছিস তো? কোনো ভুলভাল নেই তো? আরে একদম পাক্কা খবর আছে স্যার, তাও আবার আপনাদের কন্ট্রোল রুমের আগে। যদি খবরটা ঠিক না হয় আপনি না হয় জেলে পুরো দেবেন। হ্যাঁ। আশরাফের চোখে একটা অন্যরকম তাচ্ছিল্যের হাসি খেলা করছে। জেলে তো তোকে আমি পুরবই, যদি ওখানে গিয়ে বিক্রান্তের কোনো খবর না পাই তাহলে। রূপম আশরাফের কলার চেপে ধরল। আরে স্যার কি করছেন কি? আশরাফ কখনো মিথ্যে বলে না। আপনাদের নুন খেয়েছি, তবে হ্যাঁ, খবর পাক্কা প্রমাণ হলে কিন্তু মাল্লু চাটতে হবে। আশরাফ দেতো হাসি হেসে উঠে রূপম ওকে বিশ্বাসবাবু আর মিস্টার দাসকে নিয়ে গাড়িতে ওঠে। গাড়ি এগিয়ে চলে নির্দিষ্ট ঠিকানায়। আরে यहाँ से सीधा जाके दाएं तरफ। হ্যাঁ ওই একটা পুকুর আছে না, হ্যাঁ ওইখানে। আশরাফের কথা মতো গাড়ি নির্দিষ্ট জায়গায় এসে থামল। মিস্টার দাস চারিদিকে চোখ বোলালেন। বাড়ি কই? এ তো শুধু গাছপালা। বাগান বাড়ি নাকি? হ্যাঁ তাই তো মনে হচ্ছে, চলুন যাওয়া যাক। রূপমের কথায় সবাই পুকুর পেরিয়ে মূল ফটকে এসে দাঁড়ালো। বাড়িটা অন্যরকম আদলে তৈরি, ছাদ নেই, তার বদলে কাঠ দিয়ে তৈরি। মূল ফটকে কতগুলো মাধবীলতা ঘিরে রেখেছে। সুন্দর বেশ ছিমছাম একতলার আদলে দোতলা বাড়িটা। দরজায় একটা তালা ঝুলছে, সেটাকে ভেঙে সবাই ভেতরে ঢুকল। ঘরদোর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও একটা আঁচড়ের চিহ্ন মাত্র নেই। তিনজন মিলে সবকটা ঘর তন্ন তন্ন করে খুঁজতে শুরু করলো, যদি কিছু পাওয়া যায়। আশরাফ এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে নখ দিয়ে দাঁত খুঁটছে, আর ও ঠোঁটে লেগে আছে চটুল হাসি। বাড়িটা যে বিক্রান্তের তা ঘরের দেওয়ালে লাগানো ছবিগুলো দেখে বুঝতে অসুবিধে হয় না, তবে ওর একার ছবি, এর মানেটা খুব স্পষ্ট। পরিবারে হয়তো আর কেউ নেই, তাই ও নিখোঁজ হওয়ার কোনো রিপোর্ট পুলিশ স্টেশনে আসেনি এখনো। স্যার একটা ল্যাপটপ আর কিছু ফাইলস পেয়েছি। মিস্টার দাস জিনিস দুটো নিয়ে একটা ঘর থেকে বেরিয়ে আসেন। রূপম আর বিশ্বাসবাবু ফাইলে চোখ বোলাতে থাকে, আর মিস্টার দাস ল্যাপটপের পাসওয়ার্ড ক্র্যাক করার চেষ্টায় আছেন। সোজা লকিং সিস্টেম হলে ওরা নিজেরাই পারবে, আর না হলে সাইবার ক্রাইমের এক্সপার্ট হ্যাকারকে খবর দিতে হবে। বিশ্বাসবাবু বললেন, কোনো বিজনেস ডিলের কাগজ মনে হচ্ছে। খোঁজ নিন কোথায় ডিল হয়েছিল আর বিক্রান্ত কোথায় কাজ করত। ল্যাপটপে কেবল একটাই ছবি পেলাম। শুধু একটা ছবি, আর কিছু নেই? না স্যার, এই দেখুন, মনে হয় সবকিছু ডিলিট করা হয়েছে, কোনো ব্যাকআপও নেই। মিস্টার দাস ল্যাপটপটা ঘুরিয়ে দেয় রূপমের দিকে। কুচকে যাওয়া ভ্রু দুটো আরও খানিকটা কুচকে ওঠে। সামনের স্ক্রিনে ছবিতে তিনটে ছেলে আর দুটো মেয়ে গলা জড়িয়ে দাঁড়িয়ে আছে। সবারই বয়স ওই 15 থেকে 16 বছরের মধ্যে। সবার মুখেই লেগে আছে এক অনাবিল হাসি। রূপম বলল, মিস্টার দাস আর বিশ্বাসবাবু, আপনারা বিক্রান্তের কোম্পানিতে খোঁজ নিন আর এই ডিলের ব্যাপারেও জানুন, কি হয়েছিল, কোথায় হয়েছিল, সবটা। ওকে, এই ল্যাপটপটা ফরেন্সিকে পাঠান, বাকি রিমুভ হওয়া ফাইলগুলো আমার চাই। শুভমকে ফোন করে দিন, আর আশরাফ, তোর ইনাম তুই পেয়ে যাবি, বরং প্রয়োজনের তুলনায় একটু বেশিই পাবি, কিন্তু আমার বিক্রান্তের পুরো হিস্ট্রি চাই কালকের মধ্যে। রূপম ল্যাপটপে সেই ছবিটা অঙ্কিতাকে হোয়াটসঅ্যাপ করে বেরিয়ে এলো বাড়ি থেকে। কল রেকর্ড চলে এসেছে, এবার সেটা নিয়ে বসতে হবে। নিজের ফোনে মেসেজের নোটিফিকেশনের শব্দে পকেট থেকে ফোনটা বের করল অঙ্কিতা, কিন্তু ওর চোখ রণদীপের হাতে থাকা দীনেশ মালাকারের অ্যালবামে, যে কিনা গত 3 দিন ধরে নিখোঁজ। এক ঝলক চোখটা রূপমের পাঠানো ছবির দিকে দেখেই আবার পরমুহূর্তে চোখ রাখল অ্যালবামে, কিন্তু শুধু ক্ষণিকের তফাতে হতভম্ব হয়েও একবার অ্যালবামের পাতার দিকে, আরেকবার ফোনে আসা ছবিটার দিকে তাকিয়ে
রণদীপের হাত থেকে অ্যালবামটা কেড়ে নিয়ে ছবিটা এক টানে ছিঁড়ে খুলে আনলো জায়গা থেকে। তারপর তুলে ধরল উমা মালাকারের দিকে, যে দীনেশের মা। এরা কারা? কি হলো? চুপ করে থাকবেন না, বলুন এরা কারা? স্পিক আউট, আনসার মি। কি হলো? কিছু জিজ্ঞেস করছি তো। অঙ্কিতার সামনে বসে উমা দেবী মুখে আঁচল চাপা দিয়ে কেঁদে যাচ্ছেন। অঙ্কিতা বিরক্ত হয়ে বারবার হাতের পেনটা টেবিলে ঠুকছে। ওর উত্তর চাই, কিন্তু সেটাই পাচ্ছে না। উমা দেবী প্লিজ আমাদের সত্যিটা বলুন। এইভাবে চুপ করে বসে থাকবেন না, আমাদের হাতে সময় খুব কম। সত্যি বলছি ম্যাডাম, আমি কিছু জানি না। সেদিন রাতে ও কোথায় গেছিল আমি সত্যি কিছু জানি না। শুধু এইটুকুই বলে গেছিল যে ওর ফিরতে দেরি হবে, অনেক রাতও হতে পারে, কিন্তু কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে কিছু বলেনি। তারপরও যখন দিনেশ ফিরল না, তখন আপনাদের সন্দেহ হয়নি? হয়েছিল তো ম্যাডাম, কিন্তু কিন্তু কি করব, একা একজন বুড়ি মানুষ বাড়িতে থাকি। সকাল বিকেল দুটো কাজের লোক এসে কাজ করে দিয়ে যায়। সেদিন রাতেও যখন ও ফিরল না, তখন আমি বাড়ির কাজের মেয়েটাকে নিয়ে লোকাল থানায় মিসিং কমপ্লেন লিখিয়েছিলাম। কথাটা শোনার পর অঙ্কিতা রণদীপের দিকে ইশারা করল, যার মানে এটা দাঁড়ায় বাকিটা তুমি দেখো। অঙ্কিতা বাইরে এসে ফোন লাগালো দরবাড়িয়া থানায়। দীনেশ বাড়ির কাছাকাছি লোকাল থানা বলতে এটাই আছে। হ্যালো, আইপিএস অঙ্কিতা মুখার্জি স্পিকিং। ইয়েস ম্যাডাম, কনস্টেবল প্রমিত আরোরা বলছি। বলেন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। এ সময় এসব ফর্মালিটি একদম অসহ্য লাগছে ওর। তাও কিছু না বলে নিজেকে শান্ত করলো, কারণ এটাই নিয়ম, আর ও তো নিয়মের বিরুদ্ধে কিছু করতেও পারে না। আপনি কাইন্ডলি একবার একটু চেক করে বলবেন, এই দুদিন আগে ওই 25-26 বয়সী দীনেশ মালাকার নামে কারোর কোনো মিসিং কমপ্লেন আছে নাকি? 1 মিনিট দাঁড়ান ম্যাডাম, আমি চেক করে বলছি। কিছুক্ষণের নিস্তব্ধতা। ভিতর থেকে তখন রণদীপ আর উমাদেবীর কথোপকথনের টুকরো কিছু আওয়াজ ভেসে আসছে অঙ্কিতার কানে। দেখুন, আপনি কি এটা শিওর যে ওই ডেড বডিটা আপনার ছেলে দীনেশেরই? হ্যাঁ স্যার, আমি একদম শিওর। নিজের ছেলেকে 9 মাস 10 দিন পেটে ধরেছি। আমি জানবো না আমার ছেলেকে। আর ওই যে ট্যাটুটা, ওটা করার খুব শখ ছিল ওর। এই তো কিছুদিন আগেই কোন একটা ট্যাটু পার্লার থেকে করিয়ে নিয়ে এসেছিল। কোথা থেকে কি হয়ে গেল এসব? মিনিট 2 নিস্তব্ধতার পরেই ওপাশ থেকে প্রমিতের আওয়াজ ভেসে এলো অঙ্কিতার কানে। ইয়েস ম্যাডাম, করা হয়েছিল। দীনেশ মালাকার, বয়স 26। উমেশ মালাকার মানে দীনেশের মা মিসিং কমপ্লেন করেছিলেন। আগের দিন রাতে বাড়ি থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে যায় দীনেশ। পরের দিন রাতেও বাড়ি না ফেরায় উমাদেবী কমপ্লেন দায়ের করেন। 24 ঘন্টা হয়ে যাওয়ায় আমরা সেই কমপ্লেন নিয়েও নি। এই কথাটা তুমি আগে জানাতে পারতে না আমাদের? যখন আমরা জিজ্ঞেস করলাম এরকম কোনো মিসিং কমপ্লেন হয়েছে কিনা, তখন না তো তথ্য কোথায় ছিল? সরি ম্যাডাম, আসলে তখন তালে গোলে মানে। এবার তোমার তালগোল আমি পাকাবো। কনস্টেবল প্রমিত আরোরা, ফোনটা রাখো। ড্যাম ইট। অঙ্কিতা ঢুকতেই রণদীপের সাথে চোখাচোখি হলো। ও মাথা নেড়ে হ্যাঁ জানালো। পাশে দাঁড়িয়ে থাকা একজন কনস্টেবল উমা দেবীর বয়ান নথিভুক্ত করছে। দেখুন, এই মার্ডারটা সলভ করতে গেলে আপনার হেল্প কিন্তু আমাদের লাগবে। আপনি যদি সব সত্যি কথা না বলেন, তাহলে আমরা কি করে বুঝবো কে কেন এই কাজগুলো করাচ্ছে? আপনি এই যে ছবির 5টা বন্ধুর নাম বললেন, বিক্রান্ত, দীনেশ, ঋদ্ধিমা, অমল আর সাথী, এদের মধ্যে বিক্রান্ত আর দীনেশের মার্ডার হয়েছে। বাকি আছে এরা 3 জন। আপনি কি এদের সম্বন্ধে কোনো ইনফরমেশন আমাদেরকে দিতে পারেন? না ম্যাডাম, আমি ওদের সম্বন্ধে আগে জানলেও এখন আর কিছুই জানি না। ওরা 5 জন খুব ভালো বন্ধু ছিল স্কুলের সময়, কিন্তু তারপর একদিন হঠাৎ এই ওদের বন্ধুত্বটা ব্রেক করে। ব্রেক করে মানে কি হয়েছিল? কি কারণ আমি জানি না, শুধু হায়ার সেকেন্ডারির সময় ওদের সবার সাথেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়। এই যে ছবিটা,
এটা ওদের শেষ এক্সকারশনে গিয়ে তোলা। ওরা 5 জন এক স্কুলে পড়তো? কোন স্কুল? ম্যাডাম, আমি পুরো কল লিস্ট চেক করেছি, কিন্তু ওখানে সন্দেহ করার মতন কিছুই পাইনি। সবই নর্মাল কল, অফিসের বস, কলিগ, এদেরই সব। রূপম কতগুলো গুচ্ছ কাগজ হাতে কেবিনে ঢুকে এলো, তারপর সেগুলো এগিয়ে দিল অঙ্কিতার দিকে। কোনো মেসেজ বা কিছু? আচ্ছা, লাস্ট লোকেশনটা কোথায় দেখাচ্ছে? মেসেজের কপি আমি চেয়ে পাঠিয়েছি টেলিফোন এক্সচেঞ্জে, কিন্তু ওরা কাল বা সকাল বা বিকালের আগে দিতে পারবে না। আর ফোনের লাস্ট লোকেশন শো করছে রাজপুরের একটা জায়গায়, ওখানেই বিক্রান্তের ফোন সুইচ অফ হয়েছিল। টিম রেডি করো, আমরা এক্ষুনি বেরোবো। ওকে ম্যাডাম। আমি দিনেশের ফোনের কল রেকর্ডসও চেয়ে পাঠিয়েছি, আর লাস্ট লোকেশনও। ভেরি গুড। মিস্টার দাস আর বিশ্বাসবাবু ঠিক কত দূর আছেন? অন দ্য ওয়ে আছেন ম্যাডাম। আর আশরাফের থেকে কোনো খবর? ম্যাডাম, ওকে ফোন করেছিলাম, সময় লাগবে, তবে কাল পরশুর মধ্যে জানিয়ে দেবে। ওকে, তুমি দিনেশের ফ্যামিলির দিকে একটু নজর রাখো, আর পুরো ব্যাকগ্রাউন্ড ওর চেক করো, সবটা জানতে হবে, বাকিটা আমি দেখছি। রূপম বেরিয়ে যেতেই অঙ্কিতা ফোনটা হাতে তুলে নিল। ওদিকে রণদীপ তখন চোখ রেখেছে ল্যাপটপের স্ক্রিনে। দুটো মার্ডারের সিসিটিভি ফুটেজ মিলিয়ে দেখতে ব্যস্ত। অঙ্কিতা ওর দিকে একবার তাকিয়ে উঠে গেল কেবিনের লাগোনা ব্যালকনিতে। হ্যালো রাজু, তোর সাথে একটু কথা আছে রে। আরে ম্যাডাম, আরে আমি তো এতদিন আপনার ফোনের অপেক্ষাই করছিলাম। বলুন বলুন, কি করতে হবে আমায়? দেখ, আমি তোকে এই কেসে ইনভলভ করতে চাইছিলাম না, আগের বার যা হলো তারপর তো আমার আর কোনো সাহসই নেই, কিন্তু ব্যাপারটা খুব সিরিয়াস রে, টাইমও কম, উপর থেকে খুব প্রেশার আছে। অলরেডি 2টো মার্ডার তো হয়ে গেছে, বাট আমাদের কাছে কোনো ক্লু নেই রে, নিজেদের অনুমানের ভিত্তিতে এই এগিয়ে চলা আর কি। ম্যাডাম, আরে আপনি এত হেজিটেট কেন করছেন না? আরে আমাদের এইসব লাইনে না এই জিনিসটা একদম কমন আছে। আরে ও তো স্টার্ট করেছিল, তা এখন আমি ঠিকই আছি, রেস্টে ছিলাম তো 1 মাসের কাছাকাছি। আরে লাইফে যদি একটু রিস্ক না নিই তাহলে লাইফের মজাটাই তো থাকে না, তাই না? অঙ্কিতার ঠোঁটে একটা মিষ্টি হাসি ফুটে ওঠে। এই জন্যেই ছেলেটাকে এত ভালো লাগে ওর। নিজের কাজকে ও খুব সম্মান করে। অন্যরা টাকার জন্য কাজ করে, কিন্তু ও কাজটা করে ভালোবেসে। শোন, আমি তোকে একটা ফটো পাঠাচ্ছি, তাদের স্কুল লাইফের ব্যাপারে একটু খোঁজ নিতে হবে। শোন, পুরো ডিটেলস কিন্তু আমার চাই। ছবির 5 জনের মধ্যে 2 জন মার্ডার হয়েছে, বাকি 3 জন আছে। সেকেন্ড ভিকটিমের মা উমা মালাকার বলছিলেন এই 5 জনের বন্ধুত্ব হায়ার সেকেন্ডারির পর ব্রেক করেছিল। কেন, কিসের জন্য, সেই কারণটা আমার চাই। আমি শুধু সবার নাম জানি, বাকিটা কিন্তু তুই বের কর। ম্যাডাম, এই যে আপনি এই বন্ধুত্ব ব্রেকের কথাটা বললেন না, এইটা কিন্তু একদম ন্যাচারাল হয়েই থাকে। কিন্তু আমার মনে হচ্ছে এই ন্যাচারাল জিনিসটার মাঝেই এমন একটা কিছু আছে যেটা আমরা জানতে পারছি না। তুই একটু খোঁজ লাগাতো, তারপর বাকিটা আমায় জানাস। অঙ্কিতা ফোনটা রেখে দিতে পিছনে ঘুরতেই দেখতে পেল রণদীপ এসে দাঁড়িয়েছে। এইভাবে হঠাৎ ওর সামনে এসে পড়াতে চমকে ওঠে অঙ্কিতা। আমতা আমতা করে বলে, হয়ে গেছে তোমার? পেলে কিছু? হ্যাঁ, মিলিয়ে দেখলাম, কিন্তু কিছু একটা জিনিস বারবার মাথায় এসেও আসছে না, আমি কিছুই বুঝতে পারছি না। ওকে, পাঠিয়ে দিও একবার, আমি একবার চেক করে নেব, দেখি কি পাই। অঙ্কিতা কথাটা বলার মাঝেই রাজুকে ছবিটা পাঠিয়ে দিল। তারপর মুখ তুলে দেখল রণদীপ ওর দিকে চেয়ে আছে একভাবে। কেমন একটা অস্বস্তি লাগে ওর, এইভাবে একজনকেই চেয়ে থাকতে দেখত, কিন্তু সে তো আজ আর নেই। চোখ দুটো নামিয়ে নিয়ে মুখটা ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে জিজ্ঞেস করল, ওইভাবে তাকিয়ে আছো কেন? কিছু বলবে? বলতে তো চাই অনেক কিছুই, কিন্তু তোমার শোনার যে সময় নেই অঙ্কিতা। কথাটা শুনে ভ্রু কুচকে তাকালো অঙ্কিতা রণদীপের দিকে। চোখে মুখের অদ্ভুত এক দৃষ্টি ধরা পড়ে। সেই অনুভূতির দৃষ্টি স্পষ্ট অঙ্কিতার কাছে। মুহূর্তে চোয়ালটা শক্ত হয়ে যায় ওর। শোনো, এই বেকার কথা শোনার না আমার একদম সময় নেই। কাজের কথা থাকলে বলো, না হলে বাদ দাও, কাজ আছে, বেরোতে হবে। নিজেকে সামলে কোনো রকমের কথাগুলো বলে ভিতরে এগিয়ে যেতে গিয়ে একটা কথা শুনে থমকে দাঁড়ালো। সবই তো বাদ দিয়েই দিলাম অঙ্কিতা, কিন্তু এই বাদ দিয়ে আর কতদিন? কেন সবসময় এড়িয়ে যাচ্ছে ওভাবে? তুমি বোঝো না আমার কষ্ট হচ্ছে অঙ্কিতা। রণদীপ ওর সামনে এসে দাঁড়িয়েছে। শেষের কথাটা শুনে একটা হালকা তাচ্ছিল্যের হাসি খেলে গেল ওর ঠোঁটে। মুখটা তুলে দেখল রণ ওর দিকে কাতর চোখে চেয়ে আছে। মৃদু হেসে ধরা গলায় বলল,
কষ্ট, জানো কষ্ট কাকে বলে? বোঝো সেটা কি? কোনোদিন আমার মতো পরিস্থিতিতে পড়তে, বুঝতে। যাকে ভালোবাসতাম সেই আর নেই, বহু বছর হলো, তাও তার স্মৃতি আমাকে এখনো তাড়া করে বেড়ায়। অনেকের দেখেছি ব্রেকআপ হয়, আবার কিছুদিনের মধ্যে নতুন কাউকে পেয়েও যায়। তাহলে আমি কেন এত বছর পরে ওকে ভুলতে পারছি না? ও নেই বলে। টপ টপ করে জল গড়িয়ে পড়ছে অঙ্কিতার চোখ বেয়ে। ঠোঁট কামড়ে ধরে আপ্রাণ চেষ্টা করছে নিজেকে সামলানোর। হঠাৎ রণদীপ ওকে জড়িয়ে ধরে। কিন্তু আমি তোমায় এভাবে দেখতে পাচ্ছি না অঙ্কি, তোমায় হারিয়ে ফেলছি দিন দিন আমি। সেই যে অঙ্কিতা যাকে আমি ভালোবেসেছিলাম, একবার দেখেই প্রেমে পড়ে গেছিলাম, তাকে কি করে বদলে যেতে দিই বলো? পারবো না আমি। দাদা, আরে এই দাদা, ভাল লাগে না। কই রে তুই? দাদা। রি হাঁপাতে হাঁপাতে ঘরে ঢুকলো। জিকো এক মুঠো চানাচুর মুড়ি মুখে পুরল। তুই এখানে একা একা গিয়েছিস আর আমি খেটে খেটে মরছি। বাহ, ভেরি গুড, ভেরি গুড। তা আমি তোকে বলেছিলাম নাকি যে ওপরে ঘর পরিষ্কার কর? তা অবশ্য ঠিক। রি সোফায় বসে হাঁপ ছেড়ে বলল, কিন্তু যা হচ্ছে আমি একটু রিস্ক নিতে চাই না, তাই। চিন্তা করিস না, মনে রাখিস তুই তোর দিক থেকে ঠিক। সময় মানুষকে অনেক কিছু শেখায়, তেমনি আমাদেরও শিখিয়েছে। আই নো রাইট। ওয়েল, তুই তো আমার বেস্ট দাদা। তাহলে বল, এরপর তাহলে কি প্ল্যান? ভাবতে হবে, সে সময়টা অন্তত দে। কি ভাবতে হবে মানে? তুই দেখেছিস তো দাদা, সব কিছুতে তুই, তারপরেও দূর ভাল লাগে না এই জন্য আমার। আর কথা বলিস না তো তুই। রি গাল ফুলিয়ে মুখ ঘুরিয়ে নিল। আচ্ছা বাবা, ঠিক আছে, আর গাল ফোলাতে হবে না। উফ, কথায় কথায় রাগ। চল রেডি হ, বেরোবো। রিয়ের চোখ দুটো খুশিতে জল জল করে ওঠে। কিন্তু শুনতে থাকো, ফিরে আসবো গল্পের অন্তিম পর্ব নিয়ে পরশু, অর্থাৎ আগামী বুধবার রাত ঠিক ৮টায়, শুধুমাত্র নিশিরাগ গল্পের আড্ডায়। সো স্টে টিউনড।